হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। গুড মর্নিং সকলকে। প্রতিদিনের মতো জিকে প্র্যাকটিস ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজ। তো আজকের ক্লাসে কিন্তু খুবই দুর্দান্ত আমাদের এনটিপিসি এবং এসএসসির পরীক্ষার জন্য, তার সঙ্গে ডব্লিউইপি কেপি ইত্যাদি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে থাকছে। তো অবশ্যই প্রতিদিনের ক্লাস যারা দেখছো, আজকের ক্লাসটিও কিন্তু সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম চ্যানেল ভেরিফাইড ব্লু তোমার টিক আছে যে টেলিগ্রাম চ্যানেলে, সেটাতে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবে সমস্ত ভিডিও এবং আমাদের আপডেট সম্পর্কে জানতে। প্রথম প্রশ্ন একদমই স্ক্রিনে দেওয়া হলো, গৌতম বুদ্ধ তার কতজন শিষ্যের মধ্যে ধর্মচক্র প্রবর্তন করেন? আচ্ছা, গৌতম বুদ্ধ তিনি ধর্মচক্র প্রবর্তন করেছিলেন তার কতজন শিষ্যের মধ্যে? প্রথম প্রশ্ন বলা হয়েছে, উত্তরটা কি হবে? দেখো, গৌতম বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন কোথায় করে, এটা থেকে একটা প্রশ্ন হয়। কোথায় ধর্মচক্র প্রবর্তন করেছিলেন গৌতম বুদ্ধ? এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সারনাথে, বর্তমানে উত্তরপ্রদেশের মধ্যে সারনাথে কিন্তু গৌতম বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন এবং তিনি তার 5 জন শিষ্যের মধ্যে ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। তার শিষ্যদের নামগুলো একটু জেনে রাখো, এটা এসএসসি রেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অ্যানাদার ডব্লিউইপি কেপি ইত্যাদি পরীক্ষাতে ততটা ডেপ থেকে এরকম প্রশ্ন দেয় না। সো এর শিষ্যদের নাম হচ্ছে, প্রথম নাম বাষ্প। প্রথম নাম কি? বাষ্প। ওকে, এরপরে দেখো কৌডিন্য। কৌন্ডিন্য। এরপরে দেয়ার স্টুডেন্টস অশ্বজিৎ। অশ্বজিৎ এবং আর দুটো নাম, একটা হচ্ছে ভদ্রিক আর মহানাম। এই 5 জনকে একত্রে বলা হয়ে থাকে, এই 5 জনকে বলা হয় পঞ্চভিক্ষু। ওকে, পঞ্চভিক্ষু বলা হয় কাদেরকে? যাদের মধ্যে গৌতম বুদ্ধ সারনাথের কাছে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। সেই 5 জন হচ্ছে বাষ্প, কৌডিন্য, অশ্বজিৎ, ভদ্রিক এবং মহানাম। এদেরকে বলা হয় পঞ্চভিক্ষু। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংক গ্রুপের 14তম প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয় কে? বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলা হচ্ছে। তো এই ওয়ার্ল্ড ব্যাংকের 14তম প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন কে? অজয় বাঙ্গা। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে কয়েকটা তথ্য ডেয়ার স্টুডেন্টস একটু জানিয়ে দাও। এই ওয়ার্ল্ড ব্যাংকে বলা হয়ে থাকে বেট্রন উডসের প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এই দুটোকে বলা হয় বেট্রন উডসের প্রতিষ্ঠান। এবং ওয়ার্ল্ড ব্যাংক এটা প্রতিষ্ঠা হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয় 1944 সালে। আর এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার থেকে প্রশ্ন অনেকবারই পরীক্ষায় এসেছে। এর সদর দপ্তর মনে রাখবে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আছে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর। দেশের প্রথম লিথিয়াম খনির খোঁজ মেলে নিম্নের কোথায়? লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। সবচেয়ে হালকা ধাতুর নাম কি? লিথিয়াম। পর্যায় সারণীর প্রথম ধাতব মৌল, সেটার নাম কি? লিথিয়াম হচ্ছে এর পারমাণবিক সংখ্যা 3, পর্যায় সারণীর প্রথম ধাতব মৌল। এই লিথিয়াম খনির খোঁজ কোথায় মেলে ভারতের প্রথম? অ্যান্সার হচ্ছে জম্মু ও কাশ্মীর, যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেখানে প্রথম কিন্তু লিথিয়াম খনির খোঁজ মেলে। ঘুমর কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? নৃত্য মানে এখানে লোকনৃত্যের কথা বলা হচ্ছে, অর্থাৎ ফল্ক ড্যান্সের কথা বলা হয়েছে। তো ঘুমর কোন রাজ্যের একটি ফল্ক ড্যান্স? ঘুমর কোন রাজ্যের? অ্যান্সার হচ্ছে রাজস্থান রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য ঘুমর নৃত্য। ভারতের স্থল সীমানা স্পর্শ করেছে কতগুলি দেশ? ভারতের স্থল সীমানা স্পর্শ করে কতগুলি দেশ? ভারতের অনেকগুলোই প্রতিবেশী দেশ আছে, তার মধ্যে ভারতের সাথে ল্যান্ড বাউন্ডারি আছে এমন কতগুলি দেশ আছে?
ভারতের ম্যাপটা এমনভাবে মুখস্থ রাখতে হবে ডিয়ার স্টুডেন্টস, কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভারতের ম্যাপ এবং পশ্চিমবঙ্গের ম্যাপ যেন চোখ বন্ধ করে তোমরা বলতে পারো যে কোনটি কোন রাজ্যের পাশে অবস্থিত, কোন রাজ্যের সাথে কোন দেশের সীমানা আছে ইত্যাদিগুলো। সো এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস, ভারতের স্থল সীমানা আছে 7টি দেশের সাথে। কি কি দেশ একটু এখানে লিখে নাও সকলে। প্রথম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারতের সব থেকে দীর্ঘতম বাউন্ডারি আছে। তারপরে ডিয়ার স্টুডেন্টস, চীনের সাথে ভারতের বাউন্ডারি আছে উত্তর দিকে। এছাড়া আমরা যদি দেখি ভারতের আরো বাউন্ডারি আছে কোন দেশের সাথে, মায়ানমার পূর্ব দিকে। এরপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, ভুটানের সাথে আমাদের ভারতের সীমানা আছে, তাই না? নেপালের সাথে আছে আমাদের ভারতের সীমানা, নেপাল, ভুটান। তাহলে কয়টি দেশ হলো? 5টি হলো। তাহলে আর দুটি দেশ কি কি? আরেকটা হচ্ছে পাকিস্তান, এবং আরেকটা দেশ হচ্ছে আফগানিস্তানের সাথেও ভারতের সীমানা আছে, এবং ভারত আফগানিস্তানের বাউন্ডারিটাকে আমরা বলে থাকি ডুরান্ড লাইন। ওকে। এছাড়া কিন্তু ভারতের আরো কিছু প্রতিবেশী দেশ আছে, যেমন আর দুটি দেশ আছে, একটা হচ্ছে মালদ্বীপ এবং আরেকটা হচ্ছে শ্রীলঙ্কা। মালদ্বীপ ও শ্রীলঙ্কা এই দুটি দেশের সঙ্গে ভারতের জলজ সীমানা আছে। ভারতের জলজ সীমানা আছে কয়টি দেশের সাথে? মালদ্বীপ এবং শ্রীলঙ্কার সাথে কিন্তু যদি আমরা দেখি ভারতের জলজ সীমানা আছে। নিম্নের কোনটি অন্যগুলির থেকে আলাদা? এখানে কয়েকজন ব্যক্তির নাম দেওয়া আছে এবং বলা হয়েছে নিম্নের কে অন্য ব্যক্তিদের থেকে আলাদা। মোহাম্মদ শাহ, জাহানদার শাহ, শের শাহ, বাহাদুর শাহ। কি হবে উত্তর? এর মধ্যে কে আলাদা? এর মধ্যে আলাদা হচ্ছে শের শাহ। কেন? কারণ শের শাহ মুঘল সম্রাট ছিলেন না। ইনি মুঘল সাম্রাজ্যের মাঝে একটা বংশ প্রতিষ্ঠা করেছিলেন, সুরি বংশ। কি বংশ? সুরি বংশ প্রতিষ্ঠা করেন তিনি। কবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি সুরি বংশ? 1540 সালে হুমায়ুনকে পরাজিত করে তিনি দিল্লিতে শাসন করেছিলেন বা ভারতে শাসন করেছিলেন। কিন্তু মোহাম্মদ শাহ, জাহানদার শাহ, বাহাদুর শাহ, ফারুক শিয়ার, ঔরঙ্গজেব থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত শাসকগুলো এসেছিল ভারতবর্ষে, এগুলো কিন্তু মুঘল শাসকদের মধ্যে পড়ে থাকে। ওকে, মনে থাকবে আশা করি তোমাদের। চলো পরেরটা আমরা দেখি। মার্চ গ্যাস কোনটি? এর মধ্যে কোনটিকে আমরা মার্চ গ্যাস বলে থাকি? C2H6, P2H4, CH4। অ্যান্সার হচ্ছে CH4 কে আমরা বলি মার্চ গ্যাস। আচ্ছা, CH4 বলতে কোনটিকে বোঝানো হচ্ছে? মিথেনকে বোঝানো হচ্ছে। মিথেন, এটাকে আমরা বলবো CH4। এটা বিশেষত মিথেন কিন্তু জলাশয়ে পাওয়া যায়। জলাশয়ে পাওয়া যায় মিথেন গ্যাসটা। এই কারণে কিন্তু মিথেনকে বলা হয়ে থাকে মার্চ গ্যাস। ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? অর্থাৎ ভারতের উপর দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম বা দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি এখানে? চলো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কয়েকটা ভারতের উপর দিয়ে প্রবাহিত কিছু দীর্ঘতম নদীর নাম দেখব। প্রথম যে নদীটা আসে দীর্ঘতম দিক থেকে সেটা হচ্ছে গঙ্গা নদী। আচ্ছা, গঙ্গা নদীর দৈর্ঘ্য কতটা? 2525। আমাদের ভারতের উপর দিয়ে 2525 কিমি এটা পথ অতিক্রম করেছে। তারপরে সেকেন্ড হচ্ছে গোদাবরী নদী। এখানে কৃষ্ণা হয়ে গেছে, অ্যাকচুয়ালি কৃষ্ণা নয়, গোদাবরী ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কৃষ্ণা হওয়ার কথা নয়, ছাড়ো। এখানে গোদাবরী হচ্ছে এটা সঠিক উত্তর।
এবারে দেখো গোদাবরীর দৈর্ঘ্য কতটা। গোদাবরী মহারাষ্ট্র থেকে উৎস লাভ করেছে এবং পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, বঙ্গোপসাগরে পতিত একটা নদী এবং এটা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। 1465 কিমি পথ অতিক্রম করেছে গোদাবরী নদী। এরপরে তৃতীয় স্থানে আসে, আমরা যদি দেখি সেটা হচ্ছে কৃষ্ণা নদী। কৃষ্ণার দৈর্ঘ্য হচ্ছে 1400। এটা পশ্চিমঘাটের মহাবালেশ্বর, যেটা মহারাষ্ট্রের মধ্যে পড়ে, সেখান থেকে উৎস লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, তাই না? এরপরে দেখো যমুনা নদী আছে। যমুনা নদী, যমুনা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1376 কিমি, যমুনা নদীর দৈর্ঘ্য। নর্মদা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1312 কিমি। ওকে, তারপরে আসে সিন্ধু। সিন্ধু আমাদের ভারতে প্রবাহিত হয়েছে 1114 কিমি। এটা হচ্ছে ইন্দাস বা সিন্ধু নদীর ভারতে দৈর্ঘ্য। কিন্তু সিন্ধু নদী এটা তিব্বতে উৎস লাভ করেছে, ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের মধ্য দিয়ে গেছে এটা। সো এখানে সিন্ধু নদী 3টে দেশে কিন্তু প্রবাহিত হয়েছে। সিন্ধুর টোটাল দৈর্ঘ্য কিন্তু 3100 কিমির বেশি, 3100 কিমিরও বেশি। এক্স্যাক্ট ফিগারটা আমার মনে নেই, কিন্তু 3100 কিমির কিন্তু বেশি সিন্ধুর দৈর্ঘ্য। ওকে, মনে থাকবে আশা করি তোমাদের এখানে। সো এইগুলো হচ্ছে আমাদের ভারতের উপর দিয়ে প্রবাহিত দীর্ঘতম কিন্তু নদীগুলো, মনে থাকবে। চলো পরেরটা, অর্জুন পুরস্কার কবে চালু হয়? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ক্রীড়া পুরস্কার। এটা একটা অর্জুন পুরস্কার হচ্ছে একটা ক্রীড়া পুরস্কার। এই অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় 1961 সাল থেকে, 1961। নেক্সট, জিএসটি কাউন্সিলের 55তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে কোথায় সম্প্রতি? জিএসটি কাউন্সিল এর সম্প্রতি 55তম বৈঠক এটা অনুষ্ঠিত হয়েছে কোন শহরে, কোথায়? মুম্বাই, চেন্নাই, নতুন দিল্লি নাকি জয়সলমীর? অ্যান্সার হচ্ছে জয়সলমীরে। জয়সলমীরটা রাজস্থানের মধ্যে পড়ে এবং আমাদের ভারতের কিন্তু শুষ্কতম জেলা। এটা হচ্ছে ভারতের শুষ্কতম জেলা, সব থেকে কম বৃষ্টিপাত হয় এখানে। ওকে, এবারে দেখো এই জিএসটি কাউন্সিল যখন বলছি, তাহলে একটা জিনিস বলো, এই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে? জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান পদে কে থাকেন? মনে রাখবে আমাদের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান। তো বর্তমান আমাদের অর্থমন্ত্রী কে? বর্তমান অর্থমন্ত্রী হচ্ছে নির্মলা সীতারামন। ওকে, তো নির্মলা সীতারামন হচ্ছে অর্থমন্ত্রী, তিনি জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান। আজকের হোমওয়ার্ক থাকবে ডিয়ার স্টুডেন্টস তোমাদের, সেটা হচ্ছে সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? তো অবশ্যই এটা সকলে কমেন্ট করে জানিয়ে যাবে। সাতবাহন বলে যে বংশটা ছিল, সেই বংশ কে প্রতিষ্ঠা করেন বা প্রথম উল্লেখযোগ্য শাসক এই বংশের কে ছিলেন? অবশ্যই যারা ক্লাসটি দেখছো সকলকে আরো একবার বলছি, ক্লাসটিতে যুক্ত হওয়ার সাথে সাথে প্রতিদিন কিন্তু লাইক করবে, এবং যারা নতুন যুক্ত হয়েছো তাদেরকে বলবো সকলে ক্লাসটিকে শেয়ার করো এবং শেয়ার করে তোমার বন্ধুদের কাছে এই ক্লাসটা পাঠিয়ে দাও, যাতে তারাও এখান থেকে উপকৃত হয়। চলো পরেরটা দেখি, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাজ্যসভা, রাজ্যসভা হচ্ছে আমাদের ভারতের সংসদের উচ্চকক্ষ। রাজ্যসভা কি? সংসদ বা পার্লামেন্টের উচ্চকক্ষ। এই যে রাজ্যসভা বা লোকসভা, এই যে আমাদের সংসদে দুটো কক্ষ থাকবে, এর ধারণা কোথা থেকে পেয়েছি আমরা? কোথা থেকে পেয়েছি? ব্রিটেন থেকে পেয়েছি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা। সো এই রাজ্যসভা এখানে কিন্তু মোট সদস্য থাকতে পারে, কতজন জানো? 250 জন, অর্থাৎ 250 জন সদস্য এখানে রাজ্যসভায় এক্সকিউজ মি। চলো, রাজ্যসভায় 250 জন সদস্য থাকতে পারে, তার মধ্যে 12 জন রাষ্ট্রপতি মনোনীত করেন। 12 জন রাষ্ট্রপতি মনোনীত করেন। কতদিনের জন্য জানো? 6 বছর। কারণ রাজ্যসভার যারা সদস্য থাকেন তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর করে।
আর কমসে কম ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। 30 বছর ন্যূনতম বয়স হতে হয় রাজ্যসভার সদস্য হতে গেলে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে আর বাকি থাকছে কতজন? 138 জন। তো এই 138 জন সদস্যকে 138 জন সদস্য কিন্তু নির্বাচিত হয় এখানে। চলো পরের প্রশ্নের উত্তরটা সকলে কমেন্ট করো। 12 নম্বর প্রশ্ন, বারো নম্বর প্রশ্নের উত্তর কি হবে? কমেন্ট করো সকলে। ওকে, যদি মানুষের ক্রোমোজোম সংখ্যা 46 হয়, তবে একটি মানুষের দেহকোষ বা সোম্যাটিক কোষ কয়টি ক্রোমোজোম উপস্থিত থাকে? রাইট অ্যান্সার হচ্ছে 46, 46টি। কুকা আন্দোলন কে প্রতিষ্ঠিত করেছিলেন? কুকা মুভমেন্ট, এটা একটা ধর্মীয় আন্দোলন ছিল কুকা মুভমেন্ট। এই মুভমেন্টটা কে শুরু করেছিলেন? কুকা মুভমেন্ট এটা শুরু করেছিলেন গুরু রাম সিং। কোথায় ডিয়ার স্টুডেন্টস? পাঞ্জাবে। এটা শুরু হয় কোথায়? পাঞ্জাবে শুরু হয়। এবং আমি আরো একবার বলছি, এটা একটা কিন্তু রিলিজিয়াস মুভমেন্ট ছিল। অ্যান্ড এখানে এই কুকা মুভমেন্টটা শুরু হয় কবে জানো? এটা শুরু হয় 1871-72 সালে। 1871-72 সালে শুরু হয়েছিল কুকা মুভমেন্ট, পাঞ্জাবে গুরু রাম সিং নেতৃত্ব দিয়েছিলেন। সবুজ সাথী প্রকল্প হলো, সবুজ সাথী প্রকল্প কি আসলে? সবুজ সাথী প্রকল্প হচ্ছে ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণ প্রকল্প। এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প। তো পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটা কবে চালু করেছিল? এটা থেকেও একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, হ্যাঁ কি না? বলো দেখি, পশ্চিমবঙ্গ সরকার কবে সবুজ সাথী প্রকল্প চালু করে? পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথী প্রকল্প চালু করেছিল 2015 সালে। কবে ডের স্টুডেন্টস? 2015 সালে। নেক্সট কোশ্চেন ইজ, কে সংসদের সদস্য না হয়েও সংসদের অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন? সংসদে যে অধিবেশন হয়, বছরে সাধারণত 2টো করে অধিবেশন ডাকা বাধ্যতামূলক। বিভিন্ন ধরনের অধিবেশন হয়, বাজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন, অথবা তোমার শীতকালীন অধিবেশন আমরা সংসদে দেখতে পাই। সো এই যে সংসদের একজন সদস্য নয়, তবুও সেই সংসদের তোমার অধিবেশনে অংশ নিতে পারেন। কে তিনি? সংসদের সদস্য হতে গেলে তাকে কিন্তু রাষ্ট্রপতি মানে তো সংসদ বলতে আমাদের রাজ্যসভা এবং লোকসভাকে বোঝাচ্ছে। লোকসভার সদস্য হতে গেলে সাধারণত আমাদের লোকসভা নির্বাচনে জয়ী হতে হবে তাদের সদস্যদের, তাই না? সো এখানে দেখো, সংসদের সদস্য না হয়েও যিনি সংযুক্ত হতে পারেন বা সংসদের অধিবেশনে অংশ নেন, তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারত সরকারের মুখ্য আইনি অফিসার। সো ডিয়ার স্টুডেন্টস, যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে ভারত সরকারের মুখ্য আইনি অফিসার কে, কি হবে ডিয়ার স্টুডেন্টস? অ্যান্সার হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, এই অ্যাটর্নি জেনারেল কিন্তু একটা সাংবিধানিক পদ। এটা সম্পর্কে 76 ধারা, ভারতের সংবিধানের 76 নম্বর ধারায় উল্লেখ আছে। এবং এই অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন। কে তাকে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে। ডিয়ার স্টুডেন্টস, ডব্লিউবিপি এবং কেপির প্র্যাকটিস ক্লাস আমাদের টিডব্লিউএস একাডেমিতে শুরু হয়ে গেছে। যারা টিডব্লিউএস একাডেমির সাথে যুক্ত তারা অবশ্যই জানো, আমাদের পেইড ব্যাচে কিন্তু দুর্দান্ত ক্লাস করানো হয়। ডব্লিউইপি এবং কেপির ব্যাচে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রশ্ন উত্তর রাখা হয়েছে
এবং এখানে ক্লাস কিন্তু এমসিকিউ ভিত্তিক প্র্যাকটিস ক্লাস, তার সঙ্গে একদমই দুর্দান্ত আলোচনা সেখানে করা হবে। তো যারা আমাদের এই ব্যাচে যুক্ত হতে ইচ্ছুক, অবশ্যই অবশ্যই সকলে TWS একাডেমি অ্যাপে গিয়ে সেখান থেকে ভর্তি হয়ে যাও আজই, এবং নিজের চাকরির প্রিপারেশন কিন্তু নেওয়া শুরু করে দাও। অবশ্যই এটা খুবই দুর্দান্ত ব্যাচ। তার সঙ্গে একটা জিনিস বলি, এখানে কিন্তু আমাদের ম্যাথ অ্যান্ড রিজনিং, যেটা তোমাদের একদমই চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করানো হবে। আর একটা হচ্ছে আমাদের মনোজ স্যারের কিন্তু এখানে ম্যাথ ক্লাস থাকছে। অনেকের ডিমান্ড ছিল যে মনোজ স্যারের ম্যাথ ক্লাস থাকছে কিনা, তো অবশ্যই কিন্তু মনোজ স্যারের এখানে ম্যাথ ক্লাস থাকছে। তো সকলে এখানে যুক্ত হবে, সমস্ত টিচাররা কিন্তু এখানে তোমাদের দুর্দান্ত প্র্যাকটিস করাবে। TWS একাডেমি, ইয়োর গেটওয়ে থ্রু সাকসেস। সকলে আজই ভর্তি হয়ে যাও TWS একাডেমির নতুন প্র্যাকটিস ব্যাচে। চলো, আরও অন্যান্য ব্যাচ তোমরা TWS একাডেমিতে পাবে। যে সমস্ত ব্যাচগুলো তোমরা যদি ভর্তি হতে চাও, অবশ্যই TWS একাডেমিকে তোমরা ডাউনলোড করো, আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। চলো পরের প্রশ্ন দেখি, নিচের কোন উপাদানটি সিমেন্ট শিল্পে সর্বাধিক ব্যবহৃত হয়? সিমেন্ট শিল্পে খুবই ব্যবহার করা হয় কোনটির? এখানে সিমেন্ট শিল্পে খুবই ব্যবহার করা হয় চুনাপাথর। চুনাপাথরের ব্যবহার সিমেন্ট শিল্পে সব থেকে বেশি। চলো পরেরটা দেখি, হু কোন দিনে প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, হু মানে কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু, এটা প্রতিষ্ঠা হয় কবে? হু প্রতিষ্ঠা হয়েছিল ডিয়ার স্টুডেন্টস 1948, 1948 সালে। কিন্তু কোন দিনে এটা প্রতিষ্ঠা হয়? 7ই এপ্রিল। এবং 7ই এপ্রিল এই দিনে হু প্রতিষ্ঠা হয়, এটা আমরা এখানে উত্তর নেব। আচ্ছা, এই 7ই এপ্রিল এই দিনে কিন্তু আমরা একটা বিশেষ দিবস পালন করি, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়, বা ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? 7ই এপ্রিল পালন করা হয়। আচ্ছা, এখান থেকে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে হু এটার সদর দপ্তর কোথায়? হু এর সদর দপ্তর কোথায়? হুর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। কোথায় ডিয়ার স্টুডেন্টস? জেনেভা। জেনেভা বললে কিন্তু আবার হবে না, অনেক সময় জেনেভা না দিয়ে, তোমাদের জেনেভা না দিয়ে কোন দেশে অবস্থিত দেশের নাম দিতে পারে। জেনেভা তো একটা শহরের নাম, তো দেশের নামটাও জেনে রাখতে হবে। জেনেভা কোথায়? জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত, ইউরোপিয়ান কান্ট্রি। সুইজারল্যান্ডে অবস্থিত, মনে থাকবে। চলো পরেরটা দেখি, যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিলিপাইন, জাপান ও চীন সাগরে উৎপন্ন হয় তার নাম কি? ফিলিপাইন্স, জাপান, চীন সাগরে উৎপন্ন একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড়, সেটার নাম কি? টর্নেডো, টাইফুন, সাইক্লোন, নাকি হ্যারিকেন? দেখো, টর্নেডো এটা কোথায় হয়? এটা হচ্ছে ইউএসএ এবং মেক্সিকো। ওকে, ইউএসএ মেক্সিকোতে কিন্তু এই ঝড়টা হয়ে থাকে, খুবই বিধ্বংসী একটা ঝড়, টর্নেডো। আচ্ছা, ফিলিপাইন, জাপান ও চীন সাগরে উৎপন্ন হয় টাইফুন। টাইফুন। সাইক্লোন হচ্ছে ভারত মহাসাগর, তারপরে বঙ্গোপসাগর এবং আমাদের আহ, আরব সাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন। আর হ্যারিকেন কোথায়, এটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এটাও কিন্তু আজকে তোমাদের অন্য আরো একটা হোমওয়ার্ক আমি দিয়ে রাখবো। হ্যারিকেন এটার উৎপত্তি কোথায়, সকলে এটা কমেন্ট করে জানাবে। চলো পরেরটা, মাউন্ট হ্যারিয়েট পর্বত কোথায় অবস্থিত? মাউন্ট হ্যারিয়াট। আচ্ছা, এই মাউন্ট হ্যারিয়াট নামে একটা জাতীয় উদ্যানও আছে। মাউন্ট হ্যারিয়াট জাতীয় উদ্যানও একটা আছে। মাউন্ট হ্যারিয়াট অবস্থিত হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে। কোথায়? আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে সেখানে অবস্থিত মাউন্ট হ্যারিয়েট। এবং মাউন্ট হ্যারিয়েট নামে বললাম আমি, একটা আমাদের কিন্তু জাতীয় উদ্যানও অবস্থিত আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অনেকগুলোই জাতীয় উদ্যান আছে, যেমন ঝাঁসি রানী আহ, জাতীয় উদ্যান, মেরিন জাতীয় উদ্যান, মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান, ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান, অ্যান্ড যদি দেখা হয় মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যান, এগুলো আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত, মনে থাকবে। আচ্ছা, আন্দামানে একটা শৃঙ্গ আছে যেটার নাম হচ্ছে স্যাডল পিক। খুবই পরীক্ষায় আসে এটা, স্যাডল পিক। এটা হচ্ছে এটা হচ্ছে আন্দামান আন্দামান ও নিকোবরের
দ্বীপের লিখলাম, এখানে দ্বীপপুঞ্জ হবে অ্যাকচুয়ালি। সো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বা দ্বীপের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ বা হাইয়েস্ট পিক, সেটার নাম কি? স্যাডল পিক। এটা সকলে খাতায় নোট করো যে হাইয়েস্ট পিক কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের? স্যাডল পিক। আচ্ছা, এই স্যাডল পিকটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু 500রও বেশি ছোট ছোট দ্বীপ আছে, যেটা নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে। তো কোন দ্বীপে অবস্থিত এটা? কে বলতে পারবে এটা কোন দ্বীপে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের? কমেন্ট করো সকলে। কোথায় আছে এটা? আন্দামান দ্বীপে আছে। এটা আছে আন্দামান দ্বীপে, মনে থাকবে। পরেরটা, কোন ক্রীড়া ব্যক্তিত্বদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে কাদেরকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? এখানে যাদের নাম আছে ক্রীড়া সম্পাদকের, আম্পায়ারদের, প্রশিক্ষকদের, নাকি ক্রীড়াবিদদের? এখানে সকলেই ক্রীড়ার সাথে যুক্ত বা স্পোর্টসের সাথে যুক্ত। এখানে কাকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? আচ্ছা, দ্রোণাচার্য কে ছিল? দ্রোণাচার্য কে ছিল? মহাভারতের থেকে আমরা দ্রোণাচার্যের নাম পাই, তাই না? দ্রোণাচার্য ছিলেন পাণ্ডবদের গুরু, তাই না? কৌরব পাণ্ডবদের গুরু ছিলেন দ্রোণাচার্য। তো তিনি যেহেতু গুরু, যারা ক্রীড়া ক্ষেত্রে বা ক্রীড়া প্রশিক্ষক বা যারা গুরু হয়ে থাকে তাদেরকে দেওয়া হয়। তো অবশ্যই ক্রীড়া প্রশিক্ষক বা যাদেরকে আমরা সাধারণ ভাষায়, চলতি ভাষায় বলে থাকি কোচ। প্রতিটা দলের যেমন কোচ থাকে না, আমাদের যেমন বর্তমান ক্রিকেট টিমের মেন কোচ গৌতম গম্ভীর, তো এই যে কোচ হয়ে থাকে, ক্রীড়া প্রশিক্ষক হয়ে থাকে, তাদেরকে দেওয়া হয়ে থাকে দ্রোণাচার্য পুরস্কার। আচ্ছা, দ্রোণাচার্য পুরস্কার এটা প্রথম কবে প্রদান করা হয়? এটা প্রথম প্রদান করা হয়েছিল, মনে রাখবে, 1985-এ। 1985-এ। আর একটু আগে আমরা অর্জুন পুরস্কারের নাম দেখলাম না? তো অর্জুন কে ছিলেন? অর্জুন ছিলেন পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজন, যিনি তীরন্দাজ ছিলেন অর্জুন। তো সেই অর্জুন পুরস্কার কবে দেওয়া শুরু হয় বললাম? 1961-এ অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়। এটা ক্রীড়া ব্যক্তিত্ব, মানে যারা খেলে থাকে, ক্রীড়া খেলোয়াড়দেরকে দেওয়া হয় অর্জুন পুরস্কার। আর দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় গুরুদেরকে। মালিক কাফুর নিম্নের কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর। শেষ কবে জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? জাতীয় জরুরি অবস্থা শেষ কবে জারি করা হয়? বা 352 ধারা, আর্টিকেল 352 বা 352, এই যে আর্টিকেল, এই আর্টিকেলটা আমাদের ভারতে কতবার জারি করা হয়েছে বলো তো দেখি, সকলে কমেন্ট করো। এটা শেষ জারি করা হয় 1975-এ, মনে থাকবে। জাতীয় জরুরি অবস্থা 1975-এ শেষ জারি করা হয়। আচ্ছা, রায়মোনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রায়মোনা ভারতের একটা নবীনতম জাতীয় উদ্যান হিসাবে পরিচিত, ভারতের একটা নবীনতম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসাবে পরিচিত রায়মোনা জাতীয় উদ্যান। এটাকে 2021 সালে তোমার হচ্ছে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। এটাকে 2021 সালে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছিল। এবারে দেখো, রায়মোনা জাতীয় উদ্যান আছে অসমে। অসমে অনেকগুলোই জাতীয় উদ্যান আছে, যেমন হচ্ছে মানস জাতীয় উদ্যান, কাজিরাঙা জাতীয় উদ্যান খুবই ফেমাস, দিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান, পরীক্ষায় আসে দিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান কোথায়? অসমে অবস্থিত আছে। হ্যাঁ, তো এই সমস্ত জাতীয় উদ্যানগুলো অসমে। মনে রাখবে, কাজিরাঙা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায়? অসমে। গিনি সোনা প্রস্তুতিতে সোনার সঙ্গে কোন ধাতু মেশানো হয়? আচ্ছা, গিনি সোনা আসলে কি? গিনি সোনা, সোনা দুই ধরনের। আমরা সাধারণত যদি দেখি, যে সোনাগুলোর গহনা তৈরি হয়, সেই সোনাগুলোকে গিনি সোনা বলা হয়। এগুলোতে তোমার তামা মেশানো হয়, 2 ক্যারেট এখানে তামা মেশানো হয়। অ্যাকচুয়ালি যেটা 24 ক্যারেটের সোনা হয় সেটাকে বলা হয় বিশুদ্ধ সোনা। আবার কিছু কিছু সোনা থাকে 22 ক্যারেট হলমার্ক, তোমরা দেখবে এরকম বিভিন্ন স্বর্ণর দোকানে বা তুমি যদি কোনো সোনা কেনো, সেখানে কিন্তু ওই সোনার তোমার স্লিপে লেখা থাকে 22 ক্যারেট, হ্যাঁ, হলমার্ক 24 ক্যারেট হলমার্ক, এরকম লেখা থাকে। 22 ক্যারেট মানে কি? বিশুদ্ধ সোনা হচ্ছে 24 ক্যারেট, কিন্তু এখানে এখানে কিছুটা তামা মেশানো হয় খাত হিসাবে, তামা মেশানো হয় খাত হিসাবে। এতে কিন্তু ওই যে সোনা, সেটা লাস্টিং বেড়ে যায়, এবং ওই সোনাটা তোমার হচ্ছে প্রচুর নমনীয় হয় অ্যাকচুয়ালি সোনা, এবং সোনাটাকে একটু শক্ত করতে কিন্তু সহায়তা করে। চলো পরেরটা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নরকে আজকের আমরা
লাস্ট প্রশ্ন এটা আলোচনা করব। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা আমাদের ভারতের সব থেকে বড় দ্বীপপুঞ্জ অঞ্চল এবং আমাদের ভারতের 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একটি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আছে সেখানকার প্রশাসকদেরকে আমরা বলে থাকি অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক, এবং আরেকটা বলে থাকি লেফটেন্যান্ট গভর্নর বা এলজি। সো এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর দেবেন্দ্র কুমার যোশী বা DK যোশী। আচ্ছা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি? যারা স্মার্ট তারা ভালো উত্তর করতে পারবে, আর যারা আনস্মার্ট, ক্লাস দেখে না, একদিন ক্লাস দেখে 3 দিন দেখে না, তারা উত্তর করতে পারবে না, তারা বলবে পোর্ট ব্লেয়ার। কিন্তু আমি বলবো কি, শ্রী বিজয়া, শ্রী বিজয়া পুরম, এটা হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু বর্তমান রাজধানী, যেটা আগে ছিল পোর্ট ব্লেয়ার, বর্তমানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে, এটা ফলো রাখতে হবে আমাদের। চলো শেষ করছি আজকের ক্লাস, ভালো থাকবে সকলে, পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন পর্বে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে সকলে, লাইক করবে ক্লাসে।